হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আজকে আমরা নিয়ে চলে এসেছি হিস্ট্রি এমসিকিউ সেশনের এটা লেকচার 13। তো প্রত্যেক দিনের মতো হাতের কাছে খাতা পেন নিয়ে বসবে, অনেক নতুন ইনফরমেশন আসবে, সেগুলো নোট ডাউন করবে। তো বেশি দেরি না করে আমরা শুরু করব। প্রথম কোশ্চেন, সিন্ধু সভ্যতার প্রাচীন শহর মহেঞ্জোদারো 1922 সালে কে আবিষ্কার করেছিলেন? 1922 সালে মহেঞ্জোদারোর এই নগরটা, মহেঞ্জোদারো নগর আবিষ্কার করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এর পাশাপাশি আমরা আরো গুরুত্বপূর্ণ অনেক তথ্য জেনে নেব। যেমন দয়ারাম সাহানি কেন বিখ্যাত? ইনি 1921 সালে আবিষ্কার করছে হরপ্পা নগরী। হরপ্পা এই নগরটা আবিষ্কার করছে। এই কারণেই কিন্তু এক প্রকার প্রথমে হরপ্পা সভ্যতায় বলা হতো, তার কারণ প্রথম নগর এই হরপ্পা আবিষ্কৃত হয়েছিল দয়ারাম সাহানির দ্বারা 1921 সালে। আচ্ছা, এরপরে এস আর রাও কেন বিখ্যাত? 1954 সালে ইনি লোথাল আবিষ্কার করেছিলেন। 1954 সাল, ভীষণ গুরুত্বপূর্ণ, লিখে নেবে। তারপরে আর এস বিস্ট ইনি ধোলাবিরা। তারপরে বানওয়ালিতে খনন কার্য করার জন্য বিখ্যাত। এক প্রকার সময়কালটা বলা যেতে পারে 1974 থেকে 1980। বেশিরভাগ জায়গায় শুধু 1974 দেখতে পারো যে বানওয়ালি আবিষ্কার করা হচ্ছে 1974 কার দ্বারা? আর এস বিস্টের দ্বারা। কিন্তু এই সময়কালটা মনে রাখবে, 1974 থেকে 1980 পর্যন্ত খনন কাজ চালানো হয়েছিল। ঠিক আছে, ধোলাবিরা আর এইদিকে বানওয়ালিতে। আচ্ছা, এর পাশাপাশি আমরা জেনে নেবো যে লোথাল কিসের জন্য বিখ্যাত? লোথাল কিন্তু রাইস হাস্কের জন্য বিখ্যাত। এর আগেও পড়ানো হয়েছিল রাইস হাস্ক। তারপরে ডক ইয়ার্ডের জন্য বিখ্যাত, আর্টিফিশিয়াল ডক ইয়ার্ডের জন্য বিখ্যাত লোথাল। আচ্ছা, হরপ্পাতে কফিন বিউরিয়াল পাওয়া যাচ্ছে, ভীষণ ইউনিক, কফিন বারিয়াল বলা হচ্ছে। এই ইউনিক বিষয়গুলোই আর কি একটু মুখস্থ রাখতে হবে। কোশ্চেন এখান থেকেই করবে যে কোন নগরীতে কোন ইউনিক জিনিসটা পাওয়া যাচ্ছে। যেমন মহেঞ্জোদারোতে পাওয়া যাচ্ছে এইখানে ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল বলা হয়। ড্যান্সিং গার্ল পাওয়া যাচ্ছে কোথায়? মহেঞ্জোদারোতে। তারপরে বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা পুরোহিত পাওয়া যাচ্ছে। তো এইরকম অনেক জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো এর আগেও পড়ানো হয়েছে। তার পাশাপাশি কোন নগরটা কত সালে আবিষ্কার করা হয়েছে এখান থেকেও কোশ্চেন আছে, এগুলোও লিখে নেবে। ঠিক আছে, নেক্সট, বৈদিক সাহিত্যের বিখ্যাত গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কত নম্বর মণ্ডলে সংকলিত রয়েছে? উত্তর হচ্ছে তৃতীয় মণ্ডলে এই গায়ত্রী মন্ত্র লেখা রয়েছে। যেই গায়ত্রী মন্ত্র তোমরা পাঠ করেছো বা যেটা জানো, ওই সেই গায়ত্রী মন্ত্র তৃতীয় মণ্ডল থেকে নেওয়া হয়েছে বা তৃতীয় মণ্ডলে লেখা হয়েছিল। এর পাশাপাশি আমরা জেনে নেবো প্রথম মণ্ডলে কি আছে। প্রথম মণ্ডলে আসলে অগ্নি দেবতা, অগ্নি, ইন্দ্রদেব, তারপরে হচ্ছে অগ্নি, ইন্দ্র, বরুণ দেব সম্পর্কিত 191-এরও বেশি শ্লোক উল্লেখ করা রয়েছে। সপ্তম মণ্ডল বিখ্যাত 10 রাজার যুদ্ধের জন্য। 10 রাজার যুদ্ধের জন্য বিখ্যাত, 10 রাজার যুদ্ধ উল্লেখ করা আছে, 10 কিংস। আচ্ছা, নেক্সট, দশম মণ্ডল বিখ্যাত পুরুষ সূক্তের জন্য। পুরুষ সূক্তের জন্য, পুরুষ সূক্ততে কি উল্লেখ করা আছে? পুরুষ সূক্ততে 4টি বর্ণ, 4টি যে বর্ণ, এই বর্ণের উল্লেখ করা আছে, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই বর্ণের উল্লেখ পাওয়া যাচ্ছে পুরুষ সূক্ততে। আর এই পুরুষ সূক্ত পাঠ হচ্ছে দশম মণ্ডলের। ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে, তটস্থ রাখতে হবে। ঠিক আছে, নেক্সট, গৌতম বুদ্ধ বিহারের কোন স্থানে পিপিল গাছের নিচে দিব্য জ্ঞান বা নির্বাণ, ইংরেজিতে বলা হচ্ছে এনলাইটেনমেন্ট, লাভ করেছিলেন? উত্তর হচ্ছে বোধগয়াতে। পিপিল গাছের নিচে, অশ্বত্থ গাছ। ঠিক আছে, এর পাশাপাশি আমরা জানবো লুম্বিনী কেন বিখ্যাত। আচ্ছা, লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ, অর্থাৎ বার্থ হচ্ছে লুম্বিনীতে। আর এই লুম্বিনী কিন্তু বর্তমানে নেপালে অবস্থিত। সারনাথ বিখ্যাত এইখানে প্রথম তিনি ধর্ম উপদেশ প্রচার করেছেন। এটাকে বলা হচ্ছে ফার্স্ট সারমন, ইংরেজিতে। বাংলায় বলা হয় প্রথম ধর্মাদেশনা। এর আরেকটা নাম আছে যেটাকে বৌদ্ধ দর্শন অনুযায়ী অন্য একটা নামে ডাকা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। আচ্ছা, ধর্মচক্র প্রবর্তন, এই ধর্মচক্র প্রবর্তনের চিহ্নও কিন্তু চক্র বা চাকা। ঠিক আছে, চক্র বা চাকা। নেক্সট, কুশীনগর বিখ্যাত ডেথ মারা যাওয়ার জন্য গৌতম বুদ্ধ মারা যাচ্ছেন কুশীনগরে মারা যাচ্ছেন। ডেথটাকে বলা হচ্ছে মহাপরিনির্বাণ। তো এইগুলো মনে রাখতে হবে। এই যে ধর্মচক্র প্রবর্তন, মহাপরিনির্বাণ, এগুলো কিন্তু এক একটা টার্ম, বৌদ্ধ দর্শনে এগুলো উল্লেখ আছে। তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন এনলাইটেনমেন্ট বা এটাকে নির্বাণ লাভ করা বলা হচ্ছে, জ্ঞান লাভটাকে। তো এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো থেকে কোশ্চেন আসে খুব। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের সবচেয়ে শক্তিশালী মহাজনপদ মগধ এর প্রথম প্রাচীন রাজধানী কোনটি ছিল? প্রথম রাজধানীর কথা জিজ্ঞেস করেছে, অর্থাৎ প্রথম রাজধানী ছিল রাজগৃহ বা গিরিপ্রজ। 5টি পাহাড় দ্বারা বেষ্টিত ছিল এই রাজগৃহ বা গিরিপ্রজ। যেহেতু দুটো রাজধানী আছে তো ভুলিয়ে যেতে পারে। প্রথম রাজধানী রাজগৃহ বা গিরিপ্রজ, দ্বিতীয় রাজধানী ছিল পাটলিপুত্র। আচ্ছা, চম্পা কোন মহাজনপদের রাজধানী ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ এই চম্পা যেই মহাজনপদের রাজধানী ছিল সেই মহাজনপদটা হচ্ছে পূর্বতম মহাজনপদ, অর্থাৎ অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল চম্পা। নেক্সট, পোটান বা পোটালি বা পৈঠান বলা হয়, এটা হচ্ছে অশমোকের রাজধানী, অশমোক মহাজনপদের রাজধানী, যেটা বলা হয় সাউথ ইস্ট, অর্থাৎ
দক্ষিণতম মহাজন পদ ছিল। ঠিক আছে, তো এগুলো মনে রাখতে হবে। ইউনিক ফ্যাক্ট যেমন পূর্বতম অঙ্গ, দক্ষিণতম অসমক, তাদের রাজধানী মনে রাখতে হবে। রাজগৃহর 2টি রাজধানী ছিল, তারপরে এদিকে অবন্তীর 2টি রাজধানী ছিল, পাঞ্চালের 2টি রাজধানী। তো এইগুলো মনে রাখতে হবে, যেগুলো 2টো করে রাজধানী ছিল। নেক্সট, ভারতের ইতিহাসে বিখ্যাত শকাব্দ 78 এডিতে কোন কুষাণ সম্রাট প্রচলন করেছিলেন? উত্তর হচ্ছে কনিষ্ক। 78 এডিতে চালু করা হচ্ছে এই শকাব্দ। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে কুষাণরা বিখ্যাত ছিল পিওরেস্ট গোল্ড কয়েন চালু করার জন্য। ঠিক আছে, পিওরেস্ট গোল্ড কয়েন চালু করার জন্য এই কুষাণরা বিখ্যাত। আর এখানে একটা কোশ্চেন আসে যেটা একটু কনফিউজিং হয়ে যায় স্টুডেন্টদের কাছে, সেটা হচ্ছে যে বেশি সংখ্যক গোল্ড কয়েন কারা ইন্ট্রোডিউস করেছিল বা চালু রেখেছিল তাদের সময়? সেটা হচ্ছে গুপ্তদের সময় দেখা যাচ্ছে বেশি সংখ্যক গোল্ড কয়েন, কিন্তু পিওরেস্ট ফর্মের গোল্ড কয়েন চালু করেছিল কিন্তু কুষাণরা। নেক্সট, পুষ্যমিত্র শুঙ্গ, ইনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করছেন কত সালে? 185 খ্রিস্টপূর্বাব্দে, বিসিই, বিফোর ক্রাইস্ট এরা। 185 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা বৃহদ্রথ মৌর্যকে হত্যা করে তিনি সিংহাসনে বসতেন 185 খ্রিস্টপূর্বাব্দে। ভীম কোচটিসেস কে ছিলেন? কনিষ্কের বাবা ছিলেন ভীম কোচটিসেস। আচ্ছা, এই ভীম কোচটিসেসের আগে আসছে কুজুল কোচটিসেস, যিনি এক প্রকার সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলে তাকে মনে করা হচ্ছে। গৌতমীপুত্র সাতকর্ণী, ইনি হচ্ছেন সাতবাহন বংশের 23তম ইনি হচ্ছেন রাজা। এইবার এই গৌতমীপুত্র সাতকর্ণীর সাথে যুক্ত হচ্ছে নাসিক প্রশস্তি। পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করে নাসিক প্রশস্তি বা নাসিক লিপি। ঠিক আছে, তো নাসিক প্রশস্তিটা পড়ে নেবে। আর এটা লিখেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণীর মাতা অর্থাৎ গৌতমী। আর এটাও ভীষণ ইউনিক একটা বিষয় জেনে রাখো যে এই সাতবাহন বংশের রাজাদের বা তাদের ছেলেদের নাম, ছেলে মানুষের নামগুলো রাখা হতো কিন্তু তাদের মায়ের নাম দিয়ে। অর্থাৎ এইখানে যেমন গৌতমীপুত্র সাতকর্ণীর নাম হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী, এখানে গৌতমী হচ্ছে সাতকর্ণীর মায়ের নাম। ভীষণ ইন্টারেস্টিং। আর সাতবাহনরা বিখ্যাত কিন্তু ব্রাহ্মণ্য ধর্মটাকে আবার ইন্ট্রোডিউস করার জন্য বা এক প্রকার আরো প্রবল করে তোলার জন্য। আর আরেকটা বিষয় জেনে রাখো, গৌতমীপুত্র সাতকর্ণীকে বলা হতো একা ব্রাহ্মণ বলা হতো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট, এগুলো মনে রাখতে হবে, নোট ডাউন করে নেবে। নেক্সট, 1526 সালের 21 এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করে ভারতের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? বাবর কাকে পরাজিত করেছিলেন? ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। অর্থাৎ 1526 সালের এই 21 এপ্রিল প্রথম পানিপথের যুদ্ধে। এটা তো আমরা ইতিহাসে অনেকবার পড়েছি, ভীষণ ইজি। কিন্তু ঘুরিয়ে যাই দ্বিতীয় যুদ্ধের সাথে, অর্থাৎ দ্বিতীয় পানিপথের যুদ্ধের সাথে। ওটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো দ্বিতীয় পানিপথের যুদ্ধের সাথে ভুলালে হবে না। আচ্ছা, এরপরে দ্বিতীয় পানিপথের যুদ্ধের বিষয়টা একটু পরে আসে, তার আগে বলে দিই যে শের শাহ সূরি কে ছিলেন। শের শাহ সূরি হুমায়ুনের পরে সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, কিন্তু মুঘল সাম্রাজ্যের মধ্যে নয়। মুঘল সাম্রাজ্যর এক প্রকার বলা যেতে পারে মুঘল সাম্রাজ্য ওই 15 বছরের জন্য কিন্তু এক প্রকার স্থগিত ছিল। শের শাহ সূরির সময়কাল শুরু হচ্ছে 1540-এ। বাবরের ছেলে হুমায়ুনকে পরাজিত করছে দুটো যুদ্ধে। একটা হচ্ছে 1539-এ চৌসার যুদ্ধ। নেক্সট হচ্ছে 1540 বিলোগ্রাম বা কনৌজের যুদ্ধ। এই দুটো যুদ্ধতে পরাজিত করছে হুমায়ুনকে এবং শের শাহ সূরি সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছে 1540-এ। 1540 থেকে 1545 পর্যন্ত তিনি শাসন করেছেন। শুনতে ভীষণ অবাক লাগে। আর এই 5 বছরে তিনি অনেক কাজ করেছিলেন যেগুলো এখনো কিন্তু ভারতবর্ষে আছে বা এমন কিছু জিনিস ফলো করা হয়। যেমন শের শাহ সূরি রুপি নামে একটা মুদ্রা চালু করেছিলেন, রুপি, সিলভার কয়েন রুপি। তারপরে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বানাচ্ছেন তিনি। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কোথা থেকে? চিটাগং থেকে পেশোয়ার পর্যন্ত। আবার কোনো জায়গায় এরকম লেখা আছে যে কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত। তো তথ্যটা তো একটু বিতর্কিত, দুটোই মনে রাখবে, পরীক্ষাতে যে কোনো একটা দিয়ে দিতে পারে। আচ্ছা, নেক্সট, রুপি তৈরি করেছিলেন। তারপরে ইনি পাট্টা ও কবুলিয়াত চালু করেছেন। পাট্টা কবুলিয়াত সিস্টেম থেকে চালু করেছেন। আচ্ছা, নেক্সট রানা সংঘ। রানা সংঘের সাথে যুদ্ধ হচ্ছে বাবরের কত খ্রিস্টাব্দে? 1587। কোন যুদ্ধে? খানোয়ার যুদ্ধে রানা সংঘের সাথে যুদ্ধ হচ্ছে বাবরের, সেখানে রানা সংঘ পরাজিত হয়ে যাচ্ছে, বাবর জিতে যাচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে হিমুর সাথে যুদ্ধ হচ্ছে 1556-তে। আর এটাকেই বলা হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ। প্রথম পানিপথের যুদ্ধ 1556, ভুল বললাম, 1526। দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556। আর এই দুটোর মধ্যে ভীষণ ভুলিয়ে যায়। দ্বিতীয় পানিপথের যুদ্ধে দেখা যাচ্ছে যে মুঘল সেনার সাথে যুদ্ধ হচ্ছে হিমু নামক একটা হিন্দু সেনাপতির। আর এই সময় মুঘল সম্রাট ছিল আকবর, সিংহাসনে বসেছিলেন সেই সময়। তো তার হয়ে, অর্থাৎ সেই সময় ছোট ছিল আকবর, 13 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। তো আকবরের হয়ে এক প্রকার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বৈরাম খাঁকে আকবরের শিক্ষা গুরু বলা হয় কিংবা অভিভাবক বলা হয়। তো বৈরাম খাঁ নেতৃত্ব দিচ্ছেন এই যুদ্ধে এবং এরা জিতে যাচ্ছে। ঠিক আছে, হিমু পরাজিত হচ্ছে প্রথমবারের মতো। এর আগে হিমু অনেক যুদ্ধ করেছিল, সেখানে নাকি কোনো যুদ্ধে নাকি হিমু পরাজিত হয়েছিল না, হিন্দু সেনাপতি। নেক্সট কোশ্চেন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম গুরু কে ছিলেন যিনি লঙ্গর প্রথা অর্থাৎ বিনামূল্যে যৌথ রান্নাঘর বা খাওয়া দাওয়ার ব্যবস্থার যে সিস্টেমটা এটি চালু করেছিলেন? শিখ ধর্মগুরুর নাম, প্রতিষ্ঠাতার নাম হচ্ছে গুরু নানক দেব।
লাঙ্গার সিস্টেম চালু করেছিলেন, যেখানে সাধারণ মানুষের জন্য রান্না করা হতো এবং সাধারণ মানুষকে খাওয়ানো হতো। আচ্ছা, গুরু নানক দেব সম্পর্কে তোমরা মোটামুটি হয়তো জানো, কিন্তু অন্যান্য শিখ গুরু সম্পর্কে অনেক মানে সব এক জায়গায় তথ্য পাওয়া যায় না, এগুলো একটু জেনে নাও। গুরু অঙ্গদ দেব, ইনি হচ্ছেন দ্বিতীয় শিখ গুরু। দ্বিতীয় শিখ গুরু, ইনি চালু করেছেন গুরুমুখী স্ক্রিপ্ট। গুরুমুখী স্ক্রিপ্ট চালু করেছেন। আর এই স্ক্রিপ্টেই লেখা হচ্ছে, এই স্ক্রিপ্টেই শিখদের ধর্মগ্রন্থ লিখছেন গুরু অর্জুন দেব। ঠিক আছে, গুরু অর্জুন দেব লিখছেন ধর্মগ্রন্থ। আচ্ছা, গুরু অর্জুন দেবের পরে এই যে গুরু গোবিন্দ সিং, আচ্ছা আগে বলেন যে অর্জুন দেব কিন্তু থার্ড গুরু ছিলেন না, ইনি ছিলেন ফিফথ গুরু ছিলেন, ফিফথ গুরু। আর এই অর্জুন দেবকে মারছেন জাহাঙ্গীর হত্যা করছেন ফিফথ গুরু অর্জুন দেবকে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসছে গুরু গোবিন্দ সিং, ইনি হচ্ছেন দশম, টেন্থ শিখ গুরু। ইনি চালু করেছেন খালসা সিস্টেম, খালসা বাহিনী, এক প্রকার খালসা বাহিনী তৈরি করছেন ইনি। ভীষণ গুরুত্বপূর্ণ, এই ফ্যাক্টগুলো মনে রাখবে, একটু ঘুরিয়ে যায়। আর নবম শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করছেন। ঔরঙ্গজেব হত্যা করছেন। নাইন শিখ গুরু নাম হচ্ছে গুরু তেজ বাহাদুর, লিখে নেবে তোমরা সবাই। গুরু তেজ বাহাদুরকে হত্যা করছেন ঔরঙ্গজেব। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো লিখে নাও। নেক্সট, 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের কাছে বাংলার কোন নবাব পরাজিত হয়েছিলেন? উত্তর হচ্ছে সিরাজউদ্দৌলা। অনেকেই তোমরা জানো, সিরাজউদ্দৌলা পরাজিত হচ্ছে পলাশীর এই যুদ্ধেতে। কার বিশ্বাসঘাতকতায়? মীর জাফরের বিশ্বাসঘাতকতায়। মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, সেনাকে পুরো নিষ্ক্রিয় করে রেখেছিল, যার কারণে সিরাজউদ্দৌলা হেরে যাচ্ছেন। এই মীর জাফরকে পরে বসানো হচ্ছে, সিরাজউদ্দৌলার পরে মীর জাফরকে বসানো হচ্ছে, এই রবার্ট ক্লাইভই বসাচ্ছে। আচ্ছা, মীর জাফরকে বসানোর পরে, মীর জাফর তো কিছুদিন শাসনে থাকে, তার কাছ থেকে প্রচুর অর্থ নিয়ে নেওয়া হয়েছিল। মানে সেই সময় মনে করা হয় 1,75,00,000 টাকা মানে ক্যাশে নেওয়া হয়েছিল। তারপরে অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের মাধ্যমে এত পরিমাণে টাকা নেওয়া হয়েছিল যে এক প্রকার বাংলার বা নবাবের কোষ শূন্য হয়ে গিয়েছিল প্রায়। আর ওইটাকে ইতিহাসে বলা হচ্ছে পলাশীর লুণ্ঠন বলা হচ্ছে। আচ্ছা, এই মীর কাসিমের পরে আবার বসানো হচ্ছে মীর জাফরের পরে আবার বসানো হচ্ছে মীর কাসিমকে। তার কারণ মীর জাফর এক প্রকার পরে হাত তুলে দিয়েছিল যে আর দেওয়া সম্ভব হচ্ছে না অর্থ। তারপরে মীর কাসিমকে বসানো হয়। মীর কাসিম হচ্ছে জামাই, মীর জাফরের জামাই হচ্ছে মীর কাসিম। আচ্ছা, আর সিরাজউদ্দৌলার এই আলীবর্দী খাঁর পরে বসছে। আলীবর্দী খাঁর সময়কালটা লিখে নাও তোমরা, 1740 থেকে 1756। আর সিরাজউদ্দৌলার সময়কাল হচ্ছে 1756 থেকে 1757। 1757 তো পলাশীর যুদ্ধ হচ্ছে, তার আগে একটা ঘটনা ঘটছে কলকাতাতে, সেটাকে বলা হচ্ছে অন্ধকূপ হত্যা। ঠিক আছে, আলীনগর যখন কলকাতা আক্রমণ করেছিল এবং আলীনগরের সন্ধি হচ্ছে ওই 57তেই শুরুতে। আচ্ছা, আলীবর্দী খাঁর সময়কালটা মনে রাখতে হবে। আলীবর্দী খাঁর দরিদ্র ছিল হচ্ছে সিরাজউদ্দৌলা, দরিদ্র হচ্ছে নাতি, মেয়ের ছেলে। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো তোমরা লিখে নেবে। নেক্সট, 1885 সালের ডিসেম্বরে বোম্বেতে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? উত্তর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে যে প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা জেনে নাও যে প্রথম অধিবেশন কোথায় বসেছিল? মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে বসেছিল। ঠিক আছে, আর এখানে এ ও হিউমের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, এনাকে ফাউন্ডার বলা হয়। ইনি ছিলেন কিন্তু একজন ইংরেজ অবসরপ্রাপ্ত কর্মচারী। দাদাভাই নওরোজি, ইনি দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করতেন, অর্থাৎ 1886-তে। এই অধিবেশনে বসেছিল কলকাতাতে। প্রথম অধিবেশন কোথায় বসেছিল? বোম্বাই। আচ্ছা, দাদাভাই নওরোজি লিখছেন একটা বই বিখ্যাত, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আচ্ছা, তারপর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইনি তো প্রথমে ভারত সভা তৈরি করেছিলেন কত সালে? 1876-এ। তারপরে যখন কংগ্রেস আর কি প্রতিষ্ঠা করা হচ্ছে কংগ্রেসের, তারপরে তিনি কংগ্রেসে যুক্ত হয়ে যাচ্ছেন এবং 1895 সালে ইনি সভাপতিত্ব করছেন ওই অধিবেশনে। ঠিক আছে, 1895। আচ্ছা, এটা কোথায় বসেছিল? পুনাতে। তোমরা লিখে নেবে ইনফরমেশনগুলো। পুনাতে তিনি সভাপতিত্ব করেন 1895 সালে। ভীষণ গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। নেক্সট, 1920 সালের ডিসেম্বর মাসে আয়োজিত ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন নিয়মিত অধিবেশনে মহাত্মা গান্ধীর ঐতিহাসিক অসহযোগ আন্দোলনের প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদিত হয়? উত্তর হচ্ছে নাগপুর অধিবেশনে। 1 আগস্ট এই দিন শুরু হয় অহিংস অসহযোগ আন্দোলন। আচ্ছা, এই আন্দোলন শেষ হচ্ছে কিন্তু 1922 সালে, এক প্রকার শেষ হচ্ছে না, গান্ধীজি প্রত্যাহার করে নিচ্ছেন 1922 সালে। কেন? চৌরি চৌরা ঘটনার কারণে সেখানে একটা পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং তার কারণে 22 জন পুলিশ কর্মী মারা যায়। আর এটা ডেট তোমরা লিখে নিতে পারো 4 ফেব্রুয়ারি, কোন জায়গায় 5 ফেব্রুয়ারি লেখা আছে, তোমরা দুটোই লিখে রাখো।
4 ফেব্রুয়ারি বা 5 ফেব্রুয়ারি, বেশিরভাগ জায়গায় 4 ফেব্রুয়ারি লেখা থাকে। আচ্ছা নেক্সট গয়া অধিবেশন। আচ্ছা গয়া অধিবেশন সম্পর্কে পরে বলছি। আচ্ছা বেলগাঁও অধিবেশনটা বিখ্যাত। বেলগাঁও অধিবেশনটাতে হচ্ছে গান্ধীজি, মহাত্মা গান্ধী প্রথমবার এবং শেষবার একবারই তিনি সভাপতিত্ব পদ আগে গ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে 1924-এর এই বেলগাঁও অধিবেশন 1924। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে এটা, যেহেতু একবার ইনি সভাপতিত্ব করছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট 1835 সালে কোন ব্রিটিশ কার্যকরী গভর্নর জেনারেল কঠোর বিধিনিষেধ তুলে দিয়ে সংবাদপত্রের মুক্তিদাতা উপাধি পান? এনাকে বলা হয় লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস। উত্তর হচ্ছে স্যার চার্লস মেটকাপ। কারণ 1923 সালের একটা অ্যাক্ট ছিল প্রেস লাইসেন্সিং রেগুলেশন অ্যাক্ট, এই অ্যাক্টটা তুলে দিচ্ছেন ইনি। এনার সময়কালটা মনে রাখো, স্যার চার্লস মেটকাপের সময়কাল ভীষণ গুরুত্বপূর্ণ। 1835 থেকে 1836, 2 বছরের জন্য তিনি আর কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিলেন। সেই সময় তিনি এই কুখ্যাত আইনটা তুলে দিচ্ছেন, এই জন্য এনাকে বলা হচ্ছে লিবারেটর অফ দ্য ইন্ডিয়ান প্রেস। লর্ড উইলিয়াম বেন্টিংক এর সময়কালটা ভীষণ গুরুত্বপূর্ণ। 1828 থেকে 1835 পর্যন্ত ইনি দুটো দফায় বসেন। 1828 থেকে 1833 পর্যন্ত ইনি ছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তারপরে হচ্ছে 1833 থেকে 35 গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নাম পরিবর্তন করা হচ্ছে এই সময় পদে। লর্ড রিপনের সময়কাল তোমরা লিখে নাও 1880 থেকে 1884। আচ্ছা এই সময় ইনি 1883-তে ইলবার্ট বিল নিয়ে আসছেন, আগেও বলা হয়েছে। ইলবার্ট বিল একটা বিতর্কিত বিল, যেখানে ইউরোপিয়ানরা বিরোধিতা করেছিল এই বিলের। আচ্ছা ইলবার্ট বিলের পাশাপাশি আরেকটা কারণে বিখ্যাত, এনাকে বলা হচ্ছে ফাদার অফ দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট। লর্ড রিপনকে বলা হচ্ছে। ডালহৌসির সময়কালে এরকম বলা হয়েছে 1848 থেকে 1856 ইনি রেলপথ চালু করছেন। তারপরে এদিকে রেল ব্যবস্থা চালু করা হচ্ছে 1851-তে, রেলপথ 1853। তার পাশাপাশি লর্ড ডালহৌসি শর্ত বিলোপ নীতি নিয়ে আসছেন। ইংরেজিতে বলা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস অনুযায়ী কোন দেশীয় রাজ্যকে কত সালে আর কি দখল করে নেওয়া হয়েছিল, একটা লিস্ট আমি দিয়েছিলাম, আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। নেক্সট তোমাদের জন্য কিছু কোশ্চেন। 1857 সালের মহাবিদ্রোহকে কোন বিখ্যাত ভারতীয় বিপ্লবী তার বইতে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন? ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা এটা ভালো করে দেখে নেবে যদি উত্তর না জানা থাকে, আর উত্তর জানা থাকলে তো অবশ্যই কমেন্টে জানাতে উচিত। নেক্সট ভারতের আধুনিক পুরুষ, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া এবং ভারতীয় রেনেসাঁসের জনক কাকে বলা হয়? এটার উত্তর পারা উচিত। তোমরা এই দুটো উত্তরই কমেন্টে জানাবে, ঠিক আছে? আশা করি তোমরা প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে দেখেছো এবং এক্সট্রা ইনফরমেশনগুলো নোট ডাউন করে নিয়েছো। এই রকমই ইনফরমেটিভ ভিডিও তো আরো আসতে থাকবে, তার জন্য তোমরা এসবি ইনস্টিটিউটের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের ক্লাস তো এই পর্যন্তই। থ্যাংক ইউ।